হ্যালো এনিমি আবার স্বাগত আপনার কবি এনিমি চ্যানেলে, যেখানে আজকে আমরা দেখবো ওয়ার্ল্ড এন্ড হারিয়ম নামের একটি এনিমি, যার প্রথম এপিসোডটি আমি ব্যাখ্যা করব। তো চলুন বেশি দেরি না করে এপিসোডটি শুরু করা যাক। এনিমি শুরুতে দেখা যায় সময় টোকিওর 2040। খাবার, পানি আর গাড়ি সবকিছু এখানে মেশিং এ চলে। মানুষের কোনো কাজের দরকার হয় না। মানুষ এখানে নিজের ইচ্ছে মতো জীবন কাটায় আর যা চাই তাই করতে পারে। তো আমরা দেখতে পাই এক দৃশ্য, সম্ভবত প্রাথমিক স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত 10 বছরের বেশি সময় কেটে গেছে। ঋতু তখন তার মনের কথা বলতে চায় আর স্পষ্ট করে জানায়, শীঘ্রই আমি এখানে থাকবো না। রিচা সরাসরি জিজ্ঞাসা করে, তুমি কি কোথাও চলে যাচ্ছ? ছেলেটি বলে, আমার শরীরে এক রোগ ধরা পড়েছে যার কোনো চিকিৎসা নেই। মেডিকেল চেক আপের পর ডাক্তাররা বলেছে আমাকে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে। রিচা তখন নিজে ডিজিটাল হ্যান্ডব্যাগ দিয়ে রোগ চেক করে আর বলে, এর মধ্যে তুমি ড্যামেজ সেলকে রিপ্লেস করতে পারবে। সে ঋতুকে ভরসা দেয়, তুমি দ্রুত সুস্থ হয়ে উঠবে। ঋতু বলে, হ্যাঁ, কিন্তু চিকিৎসায় প্রায় 5 বছর সময় লাগবে। তাকে এক বিশেষ করে থাকতে হবে যে মেশিন সব রোগ চিহ্নিত করে নিজে রিপ্লেস করে দেবে। মানুষের তেমন কিছু করার দরকার পড়ে না। রিসা বলে, 5 বছর তো অনেক লম্বা সময়। ঋতু শান্তভাবে বলে, আমি ভালো হয়ে যাব, তাই তোমাকে জানাতে চেয়েছিলাম। তারপর সে জিজ্ঞাসা করে, সানফাই কি তোমাকে প্রপোজ করেছে? তুমি কি তাকে একসেপ্ট করবে? রিসা দ্বিধায় পড়ে বলে, তুমি চাইছো আমি কি করি? ঋতু বলে, আমি রেগুলার ভাবে এটা চালিয়ে যেতে পারবো না। রিসা কষ্ট পেয়ে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে পছন্দ করো? ঋতু আসলে তাকে ভালোবাসে, কিন্তু ভাবে আমি তাকে 5 বছর অপেক্ষা করতে পারবো না। রিসা তখন কেবল ঠিক আছে বলে চলে যায়। এরপর ঋতুকে দেখানো হয় বড় ভাই আর ছোট বোনকে সঙ্গে নিয়ে ভর্তি হতে যাচ্ছে। তার ছোট বোন জিজ্ঞাসা করে, তোমার কথা কেমন হলো? ঋতু বলে, আমাদের মধ্যে ঝগড়া হয়ে গেছে। বড় ভাই বলে, এটা কি ঠিক কাজ করছো? ঋতু উত্তর দেয়, আমার আর কোনো অপশন নেই। পরের দিন তাকে হাসপাতালে রোগীর পোশাকে বসে থাকতে দেখা যায়। ডাক্তার এসে জানায় সব ঠিক আছে, তোমার কোনো অসুবিধা হবে না। ঋতু বলে, আমি খুশি যে আপনি আমার ইনচার্জ। ডাক্তার যোগ করে, এ রোগ সরাতে 2 থেকে 5 বছর সময় লাগবে। পরে দেখা যায় ঋতু নিজের ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। পাশে তার ছোট বোন আর বড় ভাই আছে। বোন তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, দয়া করে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। ঋতুর বড় ভাই তাকে সাহস দেয়, বলে, আমাদের চিন্তা করো না, তাড়াতাড়ি ভালো হয়ে যাও। এরপর এক নার্স ঋতুকে জানায়, প্রটোকল অনুযায়ী তোমাকে গলার পরার ফ্যান্ডালাম খুলে দিতে হবে। এই ফ্যান্ডালামটা রিসা ঋতুকে উপহার দিয়েছিল, তাই এটা তার কাছে অনেক মূল্যবান। দিকে এক নারী অনুরোধ করে, দয়া করে আমাকে ভিতরে ঢুকতে দিন, কিন্তু গার্ড গলা কথা বলে, বাইরের কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। তখন ঋতুর ভাই বলে, ওকে ভিতরে যেতে দিন, ও আমাদের পরিবারের সদস্য। ঋতু তখন সবার দিকে তাকিয়ে বিদায় জানায়। ভেতরে ঢুকলে আর বাইরে কোনো আওয়াজ শোনা যায় না। ঋতু একেবারে অচেতন হয়ে ঘুমিয়ে পড়ে। এরপর গল্প 5 বছর পরে চলে যায়। দেখা যায় ঋতুর চোখ খুলছে। সামনে দাঁড়িয়ে আছে এক মেয়ে, নাম তার মীরা। ঋতু জিজ্ঞাসা করে, এখন কত সাল চলছে? মীরা উত্তর দেয়, এখন 2045 সাল। মীরা তাকে বলে, তুমি আগে নাম বলো, তারপর মেডিকেল চেক আপ করা হবে। এরপর ঋতুকে এক মহিলা ডাক্তারের রুমে দেখানো হয়। ডাক্তার বলে, তুমি একেবারে পারফেক্ট অবস্থায় আছো, তোমার ঘুমের সময় শরীরের ক্ষতিগ্রস্ত কোষ রিপ্লেস হয়ে গেছে। ঋতু তখন জিজ্ঞাসা করে, যারা আমার চিকিৎসা করছিল তারা কোথায়? আমি তাদের ধন্যবাদ দিতে চাই। ডাক্তার দুঃখ ভরে বলে, তারা আর এখানে নেই। ঋতু ভাবে হয়তো তারা অন্য হাসপাতালে আছে। সে বলে, আমি আমার পরিবারের সাথে দেখা করতে চাই। তখন মীরা হাজির হয় আর বলে, আমার সঙ্গে আসো, আমি তোমাকে পরিস্থিতি বুঝিয়ে বলছি। ঋতু কিছুই বুঝতে পারে না। মীরা বলে, তুমি ঘুমানোর সময় যা ঘটেছে সেটা আমি বলবো। এরপরের দৃশ্য দেখা যায় মীরা আর ঋতুকে দুজন লেডি গার্ড সহ একটি গাড়িতে বসানো হয়েছে। গাড়ির জানলা সব বন্ধ, বাইরে কিছুই দেখা যাচ্ছে না। মীরা শান্তভাবে পরিচয় দেয়, আমার নাম মীরা, এখন থেকে তোমার দায়িত্ব আমার। সে আরো বলে, আমি নিশ্চিত করব তুমি পুরোপুরি সুস্থ আছো। ঋতু অবাক হয়ে ভাবে আসলে কি ঘটেছে। ও বলছে আমাকে সব বুঝিয়ে দেবে। মীরা বলে, 4 বছর আগে সারা পৃথিবীতে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। মানুষ দিনে দিনে মারা যাচ্ছিল, কিন্তু কোনো চিকিৎসার এক সমাধান পাওয়া যাচ্ছিল না। বিশ্বের সব এক্সপার্টরা চেষ্টা করছিল, কিন্তু কোনো ওষুধ আবিষ্কার হয়নি। মীরা জানালার বাইরের এক দৃশ্য দেখায় আর বলে, মানব জনসংখ্যা ভয়ানকভাবে কমে গেছে, প্রযুক্তি ব্যবহার করাও প্রায় অসম্ভব হয়ে উঠেছে, সবকিছু ভেঙে পড়েছে। ঋতু অবিশ্বাস করে, এটা কি মিথ্যা? আমি বিশ্বাস করতে পারছি না। সে আরো জিজ্ঞাসা করে, আমার বাড়ি কোথায়? মীরা শান্তভাবে উত্তর না দিয়ে চুপ থাকে। ঋতু আতঙ্কিত হয়ে ভাবে কিছু একটা গোলমাল আছে। হঠাৎ মীরা ভয় পালিয়ে যায়। ঋতু বুঝতে পারে কিছু একটা গোপন করা হচ্ছে। সে ভাবে, আমি কি কোনো ভুল করেছি? কিন্তু কেউ কোনো উত্তর দেয় না।
মীরা আবারও ফিরে আসে, বলে এখানকার পৃথিবীতে শুধু নারীরাই বেঁচে আছে, পুরুষরা প্রায় সম্পূর্ণভাবে নিচ্ছিন্ন হয়ে গেছে। কেবলমাত্র অল্প কয়েকজন কলশিপে রাখা হয়েছে, কিন্তু বাইরে এত শক্তিশালী যে পৃথিবীর 99% পুরুষই মারা গেছে। ঋতু অবাক হয়ে বলে, তাহলে আমি বেঁচে আছি কিভাবে? মীরা উত্তর দেয়, আমরা নিশ্চিত নই কেন তুমি বেঁচে আছো। হয়তো কোনো কারণে অ্যান্টিভাইরাস তোমার শরীরে কাজ করেনি, কিন্তু গুরুত্বপূর্ণ হলো তুমি বেঁচে আছো। তুমি আর 4 জন, মোট 5 জন পুরুষ জীবিত রাখা হয়েছে। তোমরা সবাই মানব জাতির শেষ আশা। ঋতু হতবাক হয়ে ভাবে, মানে পুরো পৃথিবীতে শুধুমাত্র 5 জন পুরুষ? মীরা গম্ভীরভাবে বলে, হ্যাঁ, তাই তোমাকে দায়িত্ব নিতে হবে। সে অনুরোধ করে, দয়া করে যত বেশি সম্ভব নারীর সঙ্গে সন্তান জন্ম দাও। 2040 সালে অ্যান্টিভাইরাস শুরু হয়েছিল, যার কারণে পৃথিবীতে ভীষণ সংকট পড়ে। তখন বিশ্ব সরকার কেবল নারীদের হাতে চলেই যায়, যার নাম রাখা হয় ইউনাইটেড ইউম্যান। বেঁচে থাকা পুরুষেরা কোলশিপে রাখা হয়, যেন তাদের শরীর বাঁচানো যায় আর চিকিৎসার খোঁজ করা যায়। একদিকে সরকার এক সুপার কম্পিউটার তৈরি করেছে, যেটা সমস্যার সমাধান দিতে পারবে, কিন্তু এখনো কাজ শেষ হয়নি। তাই তোমরা বেঁচে থাকা পুরুষদের সবচেয়ে বড় আশা। মীরা বলে, মানুষটা একসময় হতাশায় ডুবে যাচ্ছিল, কিন্তু হঠাৎ এক ছোট আশার আলো দেখা যায়। আমরা দেখলাম একজন পুরুষের উপর ভাইরাসের কাজ করে না, তাই বুঝলাম এখন আশা শেষ হয়নি। সেই পুরুষের নাম দেওয়া হয় নাম্বার 1, আর তাকে নিয়ে পরীক্ষা শুরু হয়। এরপর পরিকল্পনা করা হয় ধীরে ধীরে অন্য পুরুষকেও কোলশিপ থেকে জাগানো হবে। তবে এই সত্যটা কেবল ইউনাইটেড ইউম্যান আর খুব সীমিত কয়েকজন কর্মকর্তার মধ্যে রাখা হলো। কিন্তু অবিশ্বাস নিয়ে বলে, মানে আমাদের শুধু প্রযোজনের জন্য ব্যবহার করা হবে? মীরা শান্তভাবে মাথা নাড়ে বলে, হ্যাঁ, যদি সন্তান না হয় তো মানব জাতি শেষ হয়ে যাবে। ঋতুর আগে বলে, তোমরা আমাদের মিথ্যা বলেছ, আমি এটা করব না। তখন কিছু মেয়ে কর্মকর্তারা বলে, কিন্তু যদি তুমি এটা না করো তাহলে সব শেষ হয়ে যাবে। ঋতু যুক্তি দেয়, তাহলে অ্যান্টিভাইরাস যাদের কাজ হচ্ছে না তাদের উপর ব্যবহার করো। মীরা মাথা নিচু করে বলে, আমরা নাম্বার 1-এর সাথে এটা চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। শুধু একজন নারী তার সন্তান ধারণ করেছে, আর সেই সন্তানই মানব জাতির ভবিষ্যতের আশা। ঋতু হঠাৎ বলে, আমাকে আমার বাড়ি ফেরত দিতে দাও, আমি কিছু করব না। কিন্তু মীরা দৃঢ় কণ্ঠে বলে, না, তোমাকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। তুমি চাইলে পছন্দ করতে পারো যার সঙ্গে সন্তান জন্ম দিতে চাও। ঋতু ভেতরে ভেতরে অস্বস্তি বোধ করে, কারণ তাকে জোর করে ব্যবহার করা হচ্ছে। মীরা তখন তাকে শান্ত করতে চায় আর বলে, তুমি যত শেয়ার করবে তত মেয়ে তোমাকে গ্রহণ করবে। মীরা পায় অনুরোধের সুরে বলে, দয়া করে যত বেশি সম্ভব নারীকে বাঁচাতে সাহায্য করো। তারপর সে ঋতুকে কিছু তথ্য দেয়, যেখানে লেখা আছে 2040 সালে থেকে অ্যান্টিভাইরাস মানুষকে মারতে শুরু করেছে। পৃথিবীর সব দেশে ভয়ানক বিপদ পড়ে, আর সরকার সম্পূর্ণ নারীর হাতে চলে যায়। ইউনাইটেড ইউম্যান পুরো পৃথিবী দখল করে নেয়, আর পুরুষদের কোলশিপে রেখে গবেষণা করা হয়। কিন্তু একদিকে সুপার কম্পিউটার এখন অসম্পূর্ণ, তাই দ্রুত সমাধান আসছে না। তবুও তোমার মতো পুরুষেরা মানব জাতি টিকিয়ে রাখার একমাত্র উপায়। ঋতু অবাক হয় আর ভীত হয়ে ভাবে, এটা কি সত্যি? আমার কেবল এই কাজই বাকি? মীরা গম্ভীর স্বরে বলে, হ্যাঁ, তুমি যদি না করো তো মানব জাতি চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে। ঋতু একাই বসে থাকে, নিজের মনের ভেতরে দণ্ডন নিয়ে। সে ভাবে, আমি কি রিসাকে আবার দেখতে পাবো, নাকি সব শেষ হয়ে গেল? হঠাৎ তার মাথায় আসে, আমি তো রিসাকে একটা ফ্যান্ডেলাম দিয়েছিলাম। সেই ফ্যান্ডেটের ভেতরে জিপিএস ট্র্যাকার ছিল, হয়তো সেটার মাধ্যমে তাকে খুঁজে পাওয়া যাবে। তখন মীরা ঋতুর রুমের ভিতরে ঢোকে, ফলবু করার মতো পোশাক পরে। ঋতু অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এভাবে এখানে কেন এলে? মীরা উত্তর না দিয়ে ধীরে ধীরে কাপড় খোলে আর কাছে এগিয়ে আসে। ঋতু হকচকিয়ে যায়। সে মীরাকে থামানোর চেষ্টা করে, কিন্তু মীরা জোর করে তাকে চুমু খেতে চায়। ঋতু তখন রিচার মুখ মনে করে ফেলে। সে তাড়াতাড়ি মীরাকে সরিয়ে দেয় আর বলে, না, আমি এটা করতে চাই না। মীরা আঘাত পেয়ে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ঘৃণা করো? ঋতু শান্তভাবে উত্তর দেয়, না, কিন্তু আমার মন একদমই চায় না। মীরা নিরাশ হয়ে চুপ করে চলে যায়। সকালে মীরা ঋতুকে একটা আয়নার সামনে নিয়ে আসে আর বলে, এখানে তোমার যে কোনো মেয়েকে পছন্দ হয় তাকে আমি তোমার জন্য নিয়ে আসবো। ঋতুর আগে বলে, তোমরা আমাকে জোর করতে পারো না। মীরা শান্তভাবে উত্তর দেয়, এটা শুধু তোমার কামনা পূরণের জন্য নয়, এটা মানব জাতিকে বাঁচানোর জন্য। কারণ ভবিষ্যতের প্রজন্ম পুরোপুরি নির্ভর করছে তোমাদের উপর। আর মনে রেখো, হয়তো কোলশিপে থাকা পুরুষেরা 1 বছরের মধ্যে মারা যাবে। ঋতু জিজ্ঞাসা করে, এমনটা কেন? মীরা বলে, কোলশিপে তাদের রোগ ধীরে করে দেয়, কিন্তু থামায় না। তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে দায়িত্ব নিতে হবে।
মীরা বলে, আমি তোমার কাছে অনুরোধ করছি, দয়া করে এটা করো। ঋতু দীর্ঘশ্বাস পেলে বলে, আমাকে শুধু 1 মাসের সময় দাও, আমি কাউকে খুঁজে বের করতে চাই। যদি সে বেঁচে থাকে তবে আমি শুধু তার সাথে এটা করব। ঋতু আসলে রিসাকে খুঁজে বের করার কথা চায়, কারণ সে এখনো তাকে ভালোবাসে। মীরা বিরক্ত হয়ে বলে, ঠিক আছে, কিন্তু শর্ত আছে। 1 মাস পর আমি যাকে বলবো তুমি তার সাথেই করবে। ঋতু হতাশ হয়ে জিজ্ঞাসা করে, কিন্তু কেন? মীরা বলে, কারণ সময় খুব মূল্যবান, আর বেশি দেরি করলে মানুষ জাতি হারিয়ে যাবে। তুমি যদি সত্যি সেই মেয়েটিকে কথা ভেবে থাকো তবে তোমাকে এখানকার দায়িত্ব নিতে হবে। ঋতু চুপ হয়ে যায়, ভেতরে ভেতরে দ্বিধান্ত ভুগতে থাকে। আর বন্ধুরা, এখানে এপিসোডটি শেষ হয়। আর বন্ধুরা, ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্টে পার্ট 2 লেখুন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত বিদায়।